আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। পুলিশ ফাঁড়ি থেকে ছিনিয়ে নেওয়া আসামি সহ ৩ গ্রেপ্তার, রিমান্ড আবেদন। আরও জানাবো, এখন যিনি নেতা রাষ্ট্রনায়ক হওয়ায় তার শ্রেষ্ঠ সময়। নেতারা বলছেন তাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে। এবং সর্বশেষ জানাবো, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জিএম কাদেরের শুভেচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। পুলিশ ফাঁড়ি কেটে ছিনিয়ে নেওয়া আসামি সহ ৩ গ্রেপ্তার, রিমান্ড আবেদন। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়া ও ২ পুলিশ সদস্যকে জখম করার ঘটনায় ট্রলি চালকদের এক সর্দার সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নেহালপুর ও আশপাশের এলাকায় বেতনা নদীর মাটি অবৈধভাবে কেটে ট্রলিতে করে সরিয়ে নিচ্ছিল একটি চক্র। এ চক্রের নেতৃত্বে ছিলেন সদর উপজেলার ধুলিহার সানাপাড়া এলাকার কিসমত আলী। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সাতক্ষীরা শহরের এক ঠিকাদার বেতনা নদীর মাটি বৈধভাবে কেড়েন। বিষয়টি মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত সংশ্লিষ্ট সবাইকে জানান এবং মাটি যাতে কেউ লুটপাট না করে সে বিষয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহরাব হোসেনকে নির্দেশ দেন। ওই নির্দেশনার পর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে ট্রলি চালকদের সতর্ক করা হয়। এখন যিনি নেতা রাষ্ট্রনায়ক হওয়ায় তার শ্রেষ্ঠ সময়। নেতারা বলছেন তাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে। নির্বাচন হবে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি। নির্বাচন অবশ্যই হবে, তবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষিত সুন্দর নির্বাচন কতটুকু সুন্দর হবে তাই নিয়ে সংশয় আছে। চারদিকে শুধু হুঙ্কার আর হুঙ্কার। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর হামলা নির্বাচন নিয়ে সংখ্যা আরও বাড়িয়ে তুলেছে। স্বাধীন সংবাদপত্র ছাড়া নিরপেক্ষ নির্বাচন একটা অবন্ত চিন্তা। নেতারা বলছেন তাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে। নেতাদের জন্য অস্ত্রের লাইসেন্স চালু করা হয়েছে। বড় নেতারা সবাই নিজ নিজ নিরাপত্তায় ব্যস্ত। জনগণকে কে নিরাপত্তা দেবে? পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কূটনীতিবিদদের ডেকে বলল, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো, তাতে কূটনীতিবিদেরা আশ্বস্ত হতে পারেন। কিন্তু জনগণ কি আশ্বস্ত হবে? সব প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচন হতে হবে। একমাত্র নির্বাচিত সরকারই পারবে দেশে একটি উত্তেজনাহীন শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে এবং দেশকে এই মব সন্ত্রাসের অস্থিরতা থেকে রক্ষা করতে। বাংলাদেশের জনগণ সংঘাতময় পরিবেশে দারুণ ক্লান্ত, এখন শান্তি চায়। আর নয় একনায়কবাদের ঝঙ্কার, নয় কোনো লাশের হুঙ্কার কিংবা ধর্ম নিয়ে বিভাজন। এখন সময় একটা নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে সাংবিধানিক পথে দেশকে পরিচালনার। আমাদের মুক্তিযুদ্ধকে আর অপমান করা হবে না। আমাদের বাউল সংস্কৃতিকে কেউ উপহাস করবে না। আমাদের সংবাদপত্র সংস্কৃতি অঙ্গনে কেউ আগুন দেবে না। আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি বানাবো এবং আমাদের পররাষ্ট্রনীতি রাস্তায় মিছিলে প্রণীত হবে না। এসব খুবই সাধারণ চাওয়া। কেউ কি পারবেন আমাদের এই চাওয়াগুলো মেটাতে? আমাদের কোনো নেতা কি এগিয়ে আসবেন উৎকণ্ঠে বলতে, হে জনতা, তোমরা আমার উপর বিশ্বাস রাখো, আমি পারবো তোমাদের চাওয়া মেটাতে, দেশে শান্তি আনতে? বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে সবার চোখে এখন তারেক রহমানের দিকে। তিনি কি বলেন, তিনি কি করেন এবং তিনি কি পদক্ষেপ নেন তার দলকে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে, তা দেখার জন্য সবাই উদ্গ্রীব। প্রথম আলোর এক জরিপে দেখা গেছে, বড় ২ রাজনৈতিক দলের মধ্যে বেশি আসন পাওয়ার সম্ভাবনা বিএনপির। জরিপ বলছে বিএনপি পাবে ৬৫.৯% এবং জামাত ইসলামী পাবে ২৫.৯% আসন। মোটা দাগে এই ২ দলের সমজনসমর্থনের আভাস মিলবে এই জরিপে। সম্ভাবনা বা সমর্থন যাই বলি না কেন, পাল্লা বিএনপির দিকে। তাই বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করবে সে আলোচনাই এখন প্রবাল। কিন্তু সরকার গঠন করার পর বিএনপি কি করবে? বিরোধী দল কারা হবে? জরিপ অনুযায়ী জামাত হবে বিরোধী দল। যদি তাই হয় তাহলে এই নির্বাচনে জুলাই আন্দোলনের নেতারা যারা এই সরকারকে নিয়োগ দিয়েছিলেন তারা ক্ষমতা হারাবেন। বিএনপি কি পারবে চাপ ও মবের রাজনীতিকে উল্টে দিতে? তারা কি পারবে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে যেখানে সব সমস্যার সমাধান হবে সংসদে? সত্যিকার অর্থে বিএনপির নেতৃত্বের বড় পরীক্ষা হবে নির্বাচনের পর। তাই বলছিলাম, এখন যিনি নেতা রাষ্ট্রনায়ক হওয়ায় তার শ্রেষ্ঠ সময়। নেতা নির্বাচিত হবেন, প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, নতুন শাসক শ্রেণী আসবেন। আমরা কি নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব? আমাদের দেশে কখনো তো শাসকের অভাব ছিল না, তাহলে শান্তি আসেনি কেন? কেন হলো এত মারামারি ও খুনখুনি? আমাদের ২ জন রাষ্ট্রপ্রধানকে প্রাণ দিতে হলো, অন্যদের টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হলো। প্রতিবার কেন সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করতে হয়?
যারা আমাদের ক্ষমতায় ছিলেন বা ক্ষমতায় আসতে চান তারা নিজ নিজ আয়নায় উত্তরটা পেয়ে যাবেন। উত্তর কিন্তু একটাই, আমাদের শাসকেরা দেশের চেয়ে নিজের ক্ষমতাকে বেশি ভালোবেসেছেন। কেউ চাননি নিজের কাজের মহিমা দেখিয়ে ক্ষমতায় থাকতে, কেউ চাননি নিজের কাজের ব্যর্থতা স্বীকার করে ক্ষমতা ছাড়তে, এবং কেউ চাননি নিজের মেধা দেখিয়ে ক্ষমতায় আসতে। যিনি ক্ষমতায় আছেন তিনি চেয়েছেন লাঠি পিটাটা করে অন্যদের ক্ষমতার বাইরে রাখতে। যিনি ক্ষমতায় আসতে চাইছেন তিনি চেয়েছেন ক্ষমতাসীনদের টানা হেঁচড়া করে ক্ষমতার বাইরে নিতে। দেশের জনগণের যেহেতু কোনো ভালো বিকল্প ছিল না, তারা কখনো এক পক্ষে কখনো অন্য পক্ষে হাততালি দিয়ে নিজেদের প্রাসঙ্গিক রেখেছেন। কেন এমন হলো? কারণ আমাদের যারা নেতা ছিলেন তারা কেউই শাসক থেকে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেননি, তারা ভিত্তিটা ভালোভাবে করতে পারেননি, কেউই রেখে যেতে পারেননি নিয়মতান্ত্রিকভাবে দেশ শাসনের ভালো উদাহরণ, যা অন্যরাও অনুসরণ করতে পারতেন। ক্ষমতায় পুরুষ ছিলেন, নারী ছিলেন, জেনারেল ছিলেন সিভিলিয়ান, সবাই রেখে গেছেন একই উদাহরণ, নিজের ক্ষমতায় এসে অন্যদের ক্ষমতায় আসার পথ রুদ্ধ করা, এবং যারা প্রতিদ্বন্দ্বী কিভাবে তাদের অকেজো করে দেওয়া হয় সেই চেষ্টা। মাঝে মধ্যে ক্ষমতার পরিবর্তন হয়েছে আন্দোলন বা অনিয়ম করে। যারা ছিলেন নিপীড়িত তারাই ক্ষমতায় গিয়ে হয়ে গেছেন নিপীড়ক। আমাদের দরকার একজন স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক, যিনি নেহেরু, ম্যান্ডেলা, লি কুয়ান ইউ ও মাহাতিরের মতো পথ দেখাবেন এবং একটা শাসনতান্ত্রিক ভিত্তি তৈরি করবেন, যার মূল মন্ত্র হবে অন্যদের জন্য ক্ষমতায় আসার সমান সুযোগ রাখা এবং প্রতি 5 বছরে শান্তিপূর্ণভাবে নির্বাচন ও নিয়মমাফিক শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। আমাদের সরকারের সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু রাজনৈতিক সংস্কার নিয়ে সবাই নিচুপ। অবশ্য এটাও ঠিক, রাজনৈতিক সংস্কার কাগজে কলমে আইন লিখে করা যাবে না। রাজনৈতিক সংস্কার আসবে রাজনীতিবিদদের শুরু রাজনীতির চর্চা থেকে। রাজনৈতিক সংস্কার ভাবে রাষ্ট্রের উন্নতির প্রতি রাজনীতিবিদদের দায়বদ্ধতা থেকে। রাজনীতিবিদদের দায়বদ্ধতা না থাকলে আমাদের রাষ্ট্র কোনোদিন নিয়মতান্ত্রিকভাবে ফিরে যেতে পারবে না। রাষ্ট্রনায়ক হওয়ার 2টি শর্ত যিনি পূরণ করতে পারেন তিনিই হবেন আমাদের বড় সংস্কারক। আমাদের পূর্বপুরুষ কোনো শাসক এই 2টি ভাবে মেটাতে পারেননি, তাই আমাদের মেনে নিতে হয়েছিল একদলীয় শাসন, হ্যাঁ ভোট, জেনারেলদের শাসন, নিরপেক্ষ সরকারকে অনিরপেক্ষ করার চেষ্টা, গুম খুন, রাতের নির্বাচন, আমি নির্বাচন ইত্যাদি। এই 2টি ভিত্তির মধ্যে অন্তর্নির্মিত রয়েছে অনেক পূর্বশর্ত, যেমন নিরপেক্ষ নির্বাচন, নিপীড়নমুক্ত রাজনৈতিক সংস্কৃতি, সুশাসনের প্রচেষ্টা ইত্যাদি। এই 2টি দাবি পূরণ হলে দেশের জন্য সৃষ্টি হবে এক স্থিতিশীল রাজনৈতিক ভবিষ্যৎ, যেখানে একজন শাসককে দেশ শাসনের জন্য জনগণ দায়িত্ব দেবে 5 বছর। তিনি আশা পূরণ না করতে পারলে পরের নির্বাচনে আরেকজন শান্তিপূর্ণভাবে আসবেন। প্রশ্ন হলো কে হবেন সেই স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক, যিনি আমাদের নিয়মতান্ত্রিক পথে এগিয়ে নিতে পারবেন। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা হিসেবে প্রথমেই নাম উঠবে তারেক রহমানের। দেশের এই ক্রান্তি লগ্নে তিনি কি পারবেন আমাদের 2টি ছোট্ট দাবি মিটিয়ে আমাদের রাষ্ট্রনায়ক হতে এবং আমাদের একটা নিয়মতান্ত্রিক পথে এগিয়ে নিতে? যিনি রাষ্ট্রনায়ক হবেন এবং যিনি যদি একই সঙ্গে ভালো শাসক হন, তাহলে দেশের জন্য সোনায় সোহাগা। একজন রাষ্ট্রনায়ক, একজন ভালো শাসক এবং একজন ভালো রাজনৈতিক নেতা পাওয়ার জন্য এদেশের জনগণের আকাঙ্ক্ষা অনেক দিনের। তারেক রহমান যদি একজন রাষ্ট্রনেতা, একজন ভালো শাসক এবং একজন ভালো রাজনৈতিক নেতা হতে পারেন, তাহলে তার নাম আমাদের রাজনৈতিক ইতিহাসে লেখা হয়ে থাকবে স্বর্ণাক্ষরে, এবং তিনি আমাদের পরবর্তী রাজনৈতিক নেতাদের জন্য অনুকরণীয় উদাহরণ রেখে যাবেন। শুধু একজন রাষ্ট্রনায়ক হলেও তার অবদান আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।